হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উপন্যাস চোখের বালি নিয়ে আসলাম। চোখের বালি মূলত বাংলা সাহিত্যের একটি ক্লাসিক উপন্যাস, যা 1903 সালে প্রকাশিত হয়েছিল। এটি বাস্তব সমাজ ও ব্যক্তির মধ্যে একটা বিভেদ বা দ্বন্দ্ব নিয়ে আলোচিত, এবং ওই সময়ের বিভিন্ন সংস্কার এটা নিয়েও আলোচিত। সো চোখের বালি উপন্যাসটি তোমাদের মাঝে শোনাবো। কেমন হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু। বিনোদিনীর মাতা হরিমতি মহেন্দ্রের মাতা রাজলক্ষ্মীর কাছে আসিয়া ধন্যা দিয়া পড়িল। দুজনেই এক গ্রামের মেয়ে, বাল্যকালে একত্রে খেলা করিয়াছেন। রাজলক্ষ্মী মহেন্দ্রকে ধরিয়া পড়িলেন, বাবা মহিন, গরিবের মেয়েটিকে উদ্ধার করিতে হইবে। শুনিয়াছি মেয়েটি বড় সুন্দরী, আবার ম্যামের কাছে পড়াশোনাও করিয়াছে। তোদের আজকালকার পছন্দের সঙ্গে মিলবে তো? মহেন্দ্র কহিল, মা, আজকালকার ছেলে তো আমি ছাড়াও আরো ঢের আছে। রাজলক্ষ্মী, মহিন, ওই তোর দোষ, তোর কাছে বিয়ের কথা পরিবর্ত নাই। মহেন্দ্র, মা, এ কথা বাদ দিয়েও সংসারে কথার অভাব হয় না, অতএব এটা মারাত্মক দোষ নয়। মহেন্দ্র শৈশবে পিতৃহীন, মানে তার পিতা হারিয়েছিল। মাতা সম্বন্ধে তাহার ব্যবহার সাধারণ লোকের মতোই ছিল না। বয়স প্রায় 22 হইল, এম.এ. পাশ করিয়া ডাক্তারি পড়িতে আরম্ভ করিয়াছে, তবু মাকে লইয়া তাহার প্রতিদিন মান অভিমানের কোনো শেষ নাই। শাবকের মতো মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হইয়ার মাতার গর্ভের থলিটির মধ্যে আবৃত থাকার তাহার অভ্যাস হইয়া গিয়াছিল। মার সাহায্য ব্যতীত তাহার আহার বিহার আরাম বিরাম কিছুই সম্পূর্ণ হইবার ছিল না। এবারে মা যখন বিনোদিনীর জন্য তাহাকে অত্যন্ত উন্নত ধরিয়া পড়িলেন, তখন মহেন্দ্র বলিল, আচ্ছা, কন্যাটি একবার দেখিয়া আসি। দেখিতে যাইবার দিন বলিল, দেখিয়া আর কি হইবে, তোমাকে খুশি করবার জন্য বিবাহ করিতেছি, ভালো মন্দ বিচার মিথ্যা। কথাটির মধ্যে একটু রাগের উত্তাপ ছিল, কিন্তু মা ভাবিলেন, শুভ দৃষ্টির সময় তাহার পছন্দের সহিত যখন পুত্রের পছন্দে নিশ্চয় মিল হইবে, তখন মহেন্দ্রের পরিসর কোমল আসিয়া জমা হবে তার মনে। রাজলক্ষ্মী নিশ্চিন্তে বিবাহের দিন স্থির করিলেন। দিন যত নিকটে আসিতে লাগিল, মহেন্দ্রের মন ততই উৎকণ্ঠিত হয়ে উঠিল। অবশেষে 2-4 দিন আগে সে বলিয়া বসিল, না মা, আমি কিছুতেই পারিব না। বাল্যকাল হইতে মহেন্দ্র দেবতা ও মানবের কাছে সর্বপ্রথম প্রশ্রয় পাইয়াছে, এজন্যই তাহার ইচ্ছার বেগ উচ্ছৃঙ্খল, পরের ইচ্ছার চাপ সে সইতে পারে না। তাহাকে নিজের প্রতিজ্ঞা ও পরের অনুরোধ একান্ত বাধ্য করিয়া তুলিয়াছে বলিয়াই বিবাহ প্রস্তাবের প্রতি তাহার অকারণ তৃষ্ণা অত্যন্ত বাড়িয়া উঠিল, এবং আসন্নকালে সে একেবারে বিমুখ হইয়া বসিল। মহেন্দ্রের পরম বন্ধু ছিল বিহারী। সে মহেন্দ্রকে দাদা ও মহেন্দ্রের মাকে মা বলিত। মা তাহাকে স্টিম বোটের পশ্চাতে আবদ্ধ গাধা বোটের মতো মহেন্দ্রের একটি আবশ্যক ভয়াবহ আসবাবের স্বরূপ দেখিয়াছে, এবং সেই হিসাবে মমতাও করিয়াছে। রাজলক্ষ্মী তাহাকে বলিল, বাবা, এই কাজ তো তোমাকে করিতে হয়, নহিলে গরিবের মেয়ে। বিহারী হাত জোর করিয়া কহিল, মা, ওইটা পারিব না। যে মেঠায় তোমার মহেন্দ্র ভালো লাগিব না বলিয়া রাখিল, সে মেঠায় তোমার অনুরোধ করিয়া আমি অত্যন্ত খাইয়াছি, কিন্তু কন্যার বেটা সেটা হইবে না। রাজলক্ষ্মী ভাবিলেন, বিহারী আবার বিয়া করিয়াছে বা বিয়া করবে, এ কেমন মহিনদা লইয়া কথা, বউ আনিবার কথা মনেও স্থান দেয় না। এই ভাবিয়া বিহারের প্রতি তাহার কৃপা মিশ্রিত মমতা আরো একটু বাড়িয়া যায়। বিনোদিনীর বাপ বিশেষ ধনী ছিল না, কিন্তু তাহার একমাত্র কন্যা, সে মিশনারি ম্যাম রাখিয়া বহু যত্নে পড়াশোনা ও কারুকার্য শিখিয়াছিল। কন্যার বিবাহের বয়স ক্রমেই বাড়িয়া যাইতেছিল, তবু তাহার হুঁশ আজ ফিরল না। অবশেষে তাহার মৃত্যুর পরে বিধবা মাতা পাত্র খুঁজিয়া অস্থির হইয়া পড়িয়াছে। টাকা করেও নাই, কন্যার বয়সও অধিক। তখন রাজলক্ষ্মী তাহার জন্মভূমি বারাসতের গ্রাম সম্পর্কিত এক ভ্রাতৃপুষ্টের সহিত কন্যা বিনোদিনীর বিবাহ দেওয়াইলেন। অনতিকাল পরে কন্যা বিধবা হইল। মহেন্দ্র হাসিয়া কহিল, ভাগ্য বিবাহ করিয়া নাই, স্ত্রী বিধবা হইলে তো এক দণ্ডও টিকিতে পারিতাম না। বছর 3 পরে আর 1-2 দিন মাতা পুত্রের কথা হইয়াছিল। বাবা, লোকে যে আমাকে নিন্দা করে। কেন মা? লোকের তুমি কি সর্বনাশ করিয়াছ? পাছে বউ আসিয়া ছেলের পর হইয়া যায়, এই ভয়ে তোর বিবাহ দিচ্ছি না, লোকে এরূপ বলা বলি করে। মহেন্দ্র কহিল, ভয় তো হওয়ারই উচিত।
আমি মা হইলে প্রাণ ধরিয়া ছেলের বিবাহ দিতে পারিতাম না, লোকের নিন্দা মাথা পাতিয়া লইতাম। মা হাসিয়া কহিলেন, শোনো, এবার ছেলের কথা শোনো। মহেন্দ্র কহিল, বউ আসিয়াছে, ছেলেকে জুড়িয়া বসিয়াছে, তখন এত কষ্টের এত স্নেহের মা কোথায় সরিয়া যায়? ওই যদি তোমার ভালো লাগে, আমারও ভালো লাগে না। রাজলক্ষ্মী মনে মনে পুলকিত হইয়া তাহার সদ্য সমাগত বিবাহ বিধবা যাকে সম্বন্ধ করিয়া বলিলেন, শোনো ভাই, মেজ বউ মহিন কি বলে শোনো। বউ পাচ্ছে মাকে ছাড়াইয়া উঠে, এই ভয়ে ও বিয়ে করিতে চায় না। এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শুনিয়াছ? কাকি কহিলেন, ওই তোমার বাছা বাড়াবাড়ি, যখনকার যা তখনকে তাই শোভা পায়। এখন মার আঁচল ছাড়িয়া বউ লইয়া ঘর কন্যা করিবার সময় আসিয়াছে। এখন ছোট ছেলেটির মতো ব্যবহার দেখিলে লজ্জা বোধ হয়। একথা রাজলক্ষ্মী ঠিক মধুর লাগিল না। এ প্রসঙ্গে তিনি যে কটি কথা বলিলেন তা সরল হইতে পারে, কিন্তু মধুমাখা নহে। কহিলেন, আমার ছেলে যদি অন্য ছেলেদের চেয়ে মাকে বেশি ভালোবাসে, তোমার তাতে লজ্জা কিরে মেজবউ? ছেলে থাকিলে ছেলের মর্ম বুঝিতে তুমি। রাজলক্ষ্মী মনে করিলেন, পুত্র সৌভাগ্যবতীকে পুত্রহীনা ঈর্ষা করিতেছে। মেজ বউ কহিলেন, তুমি বউ আনিবার কথা পারিলে বলিয়া কথাটি উঠিল, না হলে আমার অধিকার কি এ কথা বলার? রাজলক্ষ্মী কহিলেন, আমার ছেলে যদি বউ না আনে, তোমার বুকে তাতে শেল বেঁধে কেন এত? বেশ তো, এতদিন যদি ছেলেকে মানুষ করিয়া আসিতে পারি, এখনো উহাকে দেখিয়া শুনিয়া রাখিতে পারিব, আর কাহারও দরকার হইবে না আমার। মেজ বউ অশ্রুপাত করিয়া নীরবে চলিয়া গেলেন। মহেন্দ্র মনে মনে আঘাত পাইল এবং কলেজ হইতে সকাল সকাল ফিরিয়ায় তাহার কাকির ঘরে উপস্থিত হইলেন। কাকি তাহাকে যাহা বলিয়াছেন তার মধ্যে স্নেহ ছাড়া আর কিছুই ছিল না, ইহা সে নিশ্চিত জানিত। এবং ইহাও তাহার জন্য ছিল, কাকির একটি পিতৃমাতৃহীনা বোনঝি আছে, এবং মহেন্দ্রের সহিত তাহার বিবাহ দিয়া সন্তানহীনা বিধবা কোন সূত্রে আপনার ভাগিনার মেয়েটিকে কাছে আনিয়া সুখী দেখিতে চান। যদিও বিবাহে সে নারাজ, কিন্তু কাকির এই মনোগত ইচ্ছাটি তাহার কাছে স্বাভাবিক ও অত্যন্ত পূর্ণাবহ বলিয়া উঠিল। মহেন্দ্র তাহার ঘরে যখন গেল, তখন বেলা আরো বড় বাকি নাই। কাকি অন্নপূর্ণা তাহার ঘরের কাটা জানালার গরাদের উপর মাথা রাখিয়া বসে বসে ভাবিতেছিল, পাশের ঘরে ভাত ঢাকা পড়িয়া আছে, এখন স্পর্শ পর্যন্ত করি নাই। অল্প কারণে মহেন্দ্র চোখে জল আসিল। কাকিকে দেখিয়া তাহার চোখ ছলছল করিয়া উঠিল। কাছে আসিয়া স্নিগ্ধ স্বরে কাকিমা ডাকিল। অন্নপূর্ণা হাসিবার চেষ্টা করিয়া কহিলেন, আয় মহিন, বস। মহেন্দ্র কহিল, ভারী ক্ষুধা পাইয়াছে, প্রসাদ খাইতে চাই। অন্নপূর্ণা মহেন্দ্রের কৌশল বুঝিয়া উচ্ছ্বসিত অশ্রু কণ্ঠে সম্বরত করিলেন এবং নিজে মাখাইয়া মহেন্দ্রকে খাওয়াইলেন। মহেন্দ্র হৃদয় তখন কোন আর্তনাদে ভরে উঠিল। কাকিকে সান্ত্বনা দেবার মতো তার কোনো ভাষা ওই মুহূর্তে ছিল না। কাকি তোমার সেই বোনঝির কথা বলিয়াছিল, তাহাকে একবার দেখাইবে না? কথাটি উচ্চারণ করিয়া সে ভীত হইয়া পড়িল। অন্নপূর্ণা হাসি কহিলেন, তোর আবার বিভাগে মন গেল নাকি মহিন? মহেন্দ্র তাড়াতাড়ি কহিলেন, না, আমার জন্য নয় কাকি, আমি বিহারীকে রাজি করিয়াছি। তুমি দেখিবার দিন ঠিক করিয়া নিয়েছ? অন্নপূর্ণা কহিলেন, আহা, তাহার কি এমন ভাগ্য হইবে? বিহারীর মতো ছেলে কি তাহার কপালে আছে? কাকির ঘর হইতে বাহির হইয়া মহেন্দ্র দ্বারের কাছে আসিতেই মার সঙ্গে দেখা হইল। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কি মহেন্দ্র, এতক্ষণ তোমার কি পরামর্শ হইতেছিল? মহেন্দ্র উত্তর না করিয়া চলিয়া গেল। রাজলক্ষ্মী ঘরে ঢুকিয়া অন্নপূর্ণার রোদস্ফীত চক্ষু দিয়া কথা কল্পনা সব কিছু বুঝিয়া লইল। হাস করিয়া বলিয়া উঠিল, কি গো মেজ ঠাকুর, ছেলের কাছে লাগালাগি করিয়াতেছিল বুঝি? বলিয়া উত্তর মাত্র না শুনিয়া দ্রুত বেগে চলিয়া গেল। মেয়ে দেখিবার কথা মহেন্দ্র প্রায় বলিয়াই গিয়েছিল, অন্নপূর্ণা বলে নাই। তিনি শ্যামবাজারে মেয়ের অভিভাবক জেঠার বাড়িতে পত্র লিখিয়া দেখিতে যাইবার দিন স্থির করিলেন। দিন স্থির হইয়াছে শুনিয়া মহেন্দ্র কহিলেন, এত তাড়াতাড়ি কাজটা করলে কেন কাকি? এখনো বিহারীকে বলাই হয় নাই? অন্নপূর্ণা কহিলেন, সে কি হয় মহিন, এখন না দেখিতে গেলে তাহারা কি মনে করিবে? মহেন্দ্র বিহারীকে ডাকিয়া সকল কথা বলিল। কহিল, চলো তো, পছন্দ না হইলে তো তোমার উপর জোর চলবে না। বিহারী কহিল, সে কথা বলিতে পারি না, কাকির বোনঝিকে দেখিয়ে
দেখিতে গিয়া পছন্দ হইল না বলা আমার মুখ দিয়ে আসিবে না। মহেন্দ্র কহিল, সে তো উত্তম কথা। বিহারী কহিল, কিন্তু তোমার পক্ষে অন্যায় কাজ হইয়াছে মহেন্দ্র। নিজেকে হালকা রাখিয়া পরের স্কন্ধে এরূপ ভার চাপানো তোমার উচিত হয় নাই। এখন কাকির মনে আঘাত দেওয়া আমার পক্ষে বড়ই কঠিন হইবে। মহেন্দ্র একটি লজ্জিত ও রুষ্ট বোধ করিল। তবে কি করিতে চাও তুমি? বিহারী কহিল, যখন তুমি আমার নাম করিয়া তাহাকে আশা দিয়াছ, তখন আমি বিবাহ করিব। দেখিতে যাইবার ভান করিবার দরকার নাই। অন্নপূর্ণাকে বিহারী দেবীর মতো ভক্ত করিত। অন্যদিকে অন্নপূর্ণা বিহারীকে নিজে ডাকিয়া কহিলেন, সে কি হয় বাছা, না দেখিয়া বিবাহ করিবে? সে কিছুতেই হইবে না। যদি পছন্দ না হয় তবে বিবাহে সম্মতি দিতে পারিবে না, ওই আমার শপথ রহিল। নির্ধারিত দিনে মহেন্দ্র কলেজ হইতে ফিরিয়া মাকে কহিল, আমার সেই রেশমের জামা ও ঢাকাই ধুতিটা বাহির করিয়া দাও মা। মা কহিলেন, কেন, কোথায় যাবি? মহেন্দ্র কহিল, দরকার আছে মা, তুমি দাও না, আমি পরে বলবো। মহেন্দ্র একটু সাজ নাজ করিয়া থাকিতে পারিল না। পরের জন্ম হইল, কন্যা দেখিবার প্রসঙ্গ মাত্র যৌবন ধর্ম। আপনি চুলটা একটু ফিরাইয়া লও, চাদরে কিছু গন্ধ ঢালে। দুই বন্ধু কন্যা দেখিতে বাহির হইলেন। কন্যার জেঠা শ্যামবাজারের অনুকূল বাবু নিজের উপার্জিত ধনের দ্বারাই তারা বাগান সমেত তিনতলা বাড়িটাকে পাড়ার মাথার উপর তুলিয়াছে। দরিদ্র ভাতার মৃত্যুর পর কৃত মাতৃহীনা ভাতিপুষ্টকে তিনি নিজের বাড়িতে আনিয়া রাখিয়াছেন। মাসি অন্নপূর্ণা বলিয়াছেন, আমার কাছে থাক। তাহাকে বেয়াল ঘরের সুবিধা ছিল বটে, কিন্তু গৌরব ঘরের ভয়ে অনুকূল রাজি হইলেন না। এমনকি দেখা সাক্ষাৎ করিবার জন্য কন্যাকে কখনো মাসির বাড়ি পাঠাইতেন না। নিজেদের মর্যাদা সম্বন্ধে তিনি এতটাই কড়া ছিলেন। কন্যাটির বিবাহ ভাবনার সময় আসিল, কিন্তু আজকালকার দিনে কন্যার বিবাহ সম্বন্ধে যাদেশীর ভাবনা কোথায় খাটে না। ভাবনার সঙ্গে খরচও চাই, কিন্তু কন্যার কথা উঠিলে অনুকূল বলিবে, আমার তো নিজের মেয়ে আছে, আমি আর একটা টাকা করেও দিতে পারিব না। এমনই করিয়া দিন বহিয়া যাইতেছিল। এমন সময় সাজিয়া গুজিয়া গন্ধ মাখিয়া রঙ্গভূমিতে বন্ধুকে লইয়া মহেন্দ্র প্রবেশ করিলেন। তখন চৈত্র মাসের দিবসান্তে সূর্য অস্তমুখ। দোতলার দক্ষিণ বারান্দার চিত্রিত চিকুন চিনের ঢালি গাথা, তাহারই প্রান্তে দুই অগ্রভাগের জন্য রূপার রেফারি, ফলমূল সমৃদ্ধ শোভন ও বরফ জলপূর্ণ রূপার গ্লাস, শীতল শিশুর বিন্দু জালে গজ্জিত। মহেন্দ্র বিহারীকে লইয়া আলোকসজ্জিত খাইতে বসিয়াছে। নিচে বাগানে মালি তখন ঝাড়িতে করিয়া গাছে গাছে জল দিচ্ছিল। সেই সময় মৃত্তিকা স্নিগ্ধ গন্ধ বহন করিয়া দুর্মোহ করিয়া তুলেছিল। আশেপাশে তার প্রান্ত জল হইতে একটু চুপিসারে ফিসফিস কথা, দু একটা গহনার টুংটাং যেন শোনা যায়। আহারে! পরের অনুকূলবাবু ভিতরের দিকে চাহিয়া কহিলেন, চুনি, পান নিয়ে আয় তো রে। কিছুক্ষণ পরে সংকোচনের ভারে পশ্চাতের একটা দরজা খুলিয়া গেল এবং একটি বালিকা কোথা হতে সর্বাঙ্গে রাজ্যর দরজা লাগাইয়া আনিয়া পানের বাটা অনুকূলবাবুর কাছে আসিয়া ধরিল। তিনি কহিলেন, লজ্জা কি মা, বাটা ওই ওদের সামনে রাখো। বালিকা নত হইয়া কম্পনের বাটাকে অতিথির সামনে রাখিলেন। বারান্দার পশ্চিম প্রান্ত হতে সূর্য
আবার তাহার লজ্জিত মুখে লণ্ঠিত করিয়া গেল। সেই অবকাশে মহেন্দ্র একটি কম্পনিত কণ্ঠে বলিয়া উঠিল। বালিকা তখনই চলিয়া যাইতে উদ্যত হইলে অনুকূল বাবু কহিলেন, একটু দাঁড়া চন্নি। বিহারী বাবু, এটা তোমার ছোট ভাই অপূর্ব কন্যা, সে তো চলিয়া গিয়াছে, এখন আমি ছাড়া তোমার আর কেহ নাই বলিয়া তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মহেন্দ্র হৃদয়ে দয়ার আঘাত লাগিল। অন্যথায় দিকে তার একবার চাহিয়া দেখিল। কেহ তাহার বয়স স্পষ্ট করিয়া বলিত না। আত্মীয়রা বলিত, এই 12-13 হইবে, অর্থাৎ 14-15 হওয়ার সম্ভাবনা অধিক। কিন্তু অনুগ্রত পালিত বলিয়া একটি কুণ্ঠিত ভীরু ভাবে তাহার নবযৌবনারম্ভে সংযত করিয়া রাখিয়াছে। আর্দ্র চিত্রে মহেন্দ্র জিজ্ঞাসা করিল, তোমার নাম কি? অনুকূল বাবু উৎসাহিত দিয়া কহিলেন, বলো মা, তোমার নাম বলো। বালিকা তাহার অভ্যস্ত আদেশ পালনের ভাবে নতমুখে বলিল, আমার নাম আশালতা। আশা? মহেন্দ্রর মনে হইল নামটি বড়ই করুণ, কণ্ঠটি বড়ই কোমল। অনাথা আশা। দুই বন্ধু পথে বাহির হইয়া আসিয়া গাড়ি ছাড়িয়া দিল। মহেন্দ্র কহিল, বিহারী, ওই মেয়েটিকে তুমি ছাড়িও না। বিহারী তাহার স্পষ্ট উত্তর না করিয়া কহিল, মেয়েটিকে দেখিয়াই উহার মাসিমাকে মনে পড়ে, বোধ হয় অমনি লক্ষ্মী হইবে। মহেন্দ্র কহিল, তোমার স্তন্ধে যে বোঝা চাপাইলাম, এখন বোধ হয় তাহার ভার কত গুরুতর হবে তুমি বোধ করিতেছ না। বিহারী কহিল, না, বোধ হয় সহ্য করিতে পারিব। মহেন্দ্র কহিল, কাজ কি এত কষ্ট করিয়াছ? তোমার বোঝানো হয় আমি তুলিয়া লইব, কি বলো? বিহারী গম্ভীর ভাবে মহেন্দ্র মুখের দিকে তাকিয়ে কহিল, মহিনদা, সত্য বলিতেছ? এখনো ঠিক করিয়া বলো, তুমি বিবাহ করিলে কাকি ঢের বেশি খুশি হইবেন, তাহা হইলে তিনি মেয়েটিকে সর্বদাই তাহার কাছে রাখিতে পারিবেন। মহেন্দ্র কহিল, তুমি পাগল হইয়াছ? সে হইলে অনেক কাল আগে হইতো বা হয়ে যেত। বিহারী অধিক আপত্তি না করিয়া চলিয়া গেল। মহেন্দ্র সোজা পথ ছাড়িয়া দীর্ঘ পথ ধরিয়া বহু বিলম্বে ধীরে ধীরে বাড়ি গিয়া পৌঁছাল। মা তখন লুচি ভাজার ব্যাপারে ব্যস্ত ছিল। কাকি তখনও তাহার বোনটির নিকট হইতে ফেরত আসে নাই। মহেন্দ্র একা নির্জন ছাদের উপর গিয়া মাদুর পাতিয়া শুইল। কলিকাতার ধর্মাশিকধল পুঞ্জের উপর পদ্মচন্দ্র নিঃশব্দে আপন নিস্তব্ধে বিকীর্ণ করিয়া ভাবিতেছিলেন। মা যখন খাবার দিলেন, মহেন্দ্র কহিলেন, বেশ আছি, এখন আর উঠিতে পারিব না। মা কহিলেন, এইখানে আনিয়া দিই না বাবা? মহেন্দ্র কহিল, আজ আর খাইব না, আমি খাইয়া আসিয়াছি। মা জিজ্ঞেস করিলেন, কোথা হতে খেয়ে আসো বাবা? মহেন্দ্র কহিল, সে অনেক কথা, পরে বলিব। মহেন্দ্রের এই অভূতপূর্ব ব্যবহারে অভিমানিনীর মতো মাতা কোনো উত্তর না করিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন। তখন মুহূর্তের মধ্যেই আত্মসংবরণ করিয়া অনুতপ্ত মহেন্দ্র কহিলেন, মা, আমার খাবার এখানেই আনো। মা কহিলেন, ক্ষুধা না থাকলে তো দরকার কি বাবা? এই লইয়া ছেলেকে মায়েতে কিরংক্ষণ মান অভিমানের পর্ব শুরু হল। পরে মহেন্দ্রকে পঞ্চদাহারে বসিতে বাধ্য করিল। রাতে মহেন্দ্রের ভালো নিদ্রা হইল না। সে বিহারীর বাসায় আসিয়া উপস্থিত। কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম কাকিমার মনোগত ইচ্ছা আমি তাহার বঞ্জিকে বিবাহ করি। বিহারী কহিল, সেজন্য তো হঠাৎ নূতন করিয়া ভাবিবার কোনো দরকার ছিল না, তিনি তো ইচ্ছা নানা প্রকারে ব্যক্ত করিয়াছেন। মহেন্দ্র কহিল, তাই বলিতেছি, আমার মনে হয় আশাকে আমি বিবাহ না করিলে তাহার মনে একটা খেদ থাকিয়া যাইবে। বিহারী কহিল, সম্ভব বটে। মহেন্দ্র কহিল, আমার মনে হয় সেটা আমার পক্ষে নিতান্তই অন্যায় হইবে। বিহারী কিঞ্চিৎ অস্বাভাবিক উৎসের দিকে তাকিয়ে ভালো কথা বুঝিতে পারিল, এ কথা তিনি মাথায়ও আনিতে পারিল না। মহেন্দ্র একদিন দেরিতে আসিয়া কি এমন ক্ষতি হইল? সে বিবাহের প্রস্তাবে মহেন্দ্র মনকে লাগাম ছাড়িয়া দিল। সেই তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা দুঃসাধ্য হইয়া উঠিল। তাহার মনে হইতে লাগল, তার অধিক কথাবার্তা না হইয়া কাজটি সম্পূর্ণ হইয়া গেলেই ভালো হইত।
মাকে গিয়া কহিল, আচ্ছা মা, তোমার অনুরোধ রাখিব, বিবাহ করিতে রাজি হইলাম। মা মনে মনে কহিলেন, বুঝিয়াছি, সেদিন মেজ বউ কেন হঠাৎ তাহার বোনঝিকে দেখিয়া চলিয়া গেল। মহেন্দ্র সাজিয়া বাহির হইল। তাহার বারংবার অনুরোধ অপেক্ষা অন্নপূর্ণার চক্রান্ত সে সফল হইবে, ইহাতে তিনি সমস্ত বিশ্ববিধানের উপর অসন্তুষ্ট হইয়া উঠিলেন। বলিলেন, একটি ভালো মেয়ে সন্ধান করিতেছি। মহেন্দ্র আশার উল্লেস করিয়া কহিল, কন্যা তো পাওয়া গেছে। রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইবে না বাছা, তাহা তুমি বলিয়া রাখিতেছ। মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিল, কেন মা, মেয়েটি তো মন্দ না। রাজলক্ষ্মী, তাহার তিন কুলে কেহ নাই, তাহার সহিত বিবাহ দিয়ে আমার কুটুম্বের সুখ কি হইবে? মহেন্দ্র, কুটুম্বের সুখ না হইলে আমি দুঃখিত হইব না, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে মা। ছেলের জেদ দেখিয়া রাজলক্ষ্মী চিত্র আর কঠিন হইয়া উঠিল। অন্নপূর্ণাকে গিয়া কহিলেন, বাপ মা মরা অলক্ষা কন্যার সহিত আমার ছেলের বিবাহ দিয়া তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে ভাগাইয়া লইতে চাও? এত বড় শয়তানি! অন্নপূর্ণা কাঁদিয়া কহিলেন, মোহিনীর সঙ্গে বিবাহের কোনো কথাই হয় নাই। সে আপন ইচ্ছা মতে আমাকে কি বলিয়াছে আমিও জানি না। মহেন্দ্রের মা সে কথা কিছুমাত্রই বিশ্বাস করিলেন না। তখন অন্নপূর্ণা বিহারীকে ডাকিয়া অশ্রুসক্ত কণ্ঠে কহিলেন, তোমার সঙ্গে তো সব ঠিক হইয়াছে, আবার কেন উল্টাইয়া দিলে? আবার তোমাকেই মত দিতে হইবে? তুমি উদ্ধার না করিলে আমাকে বড় লজ্জায় পড়িতে হইবে। মেয়েটি বড় লক্ষ্মী, তোমার অযোগ্য হইবে না। বিহারী কহিলেন, কাকিমা, সে কথা আমাকে বলা বাহুল্য। তোমার বোন যে যখন তখন আমার অমতের কোনো কথাই নাই। কিন্তু মহেন্দ্র। অন্নপূর্ণা কহিলেন, না বাছা, মহেন্দ্রের সঙ্গে তাহার কোনো মতেই বিবাহ হইবার নয়। আমি তোমাকে সত্য কথা বলিতেছি, তোমার সঙ্গে বিবাহ হইলে আমি সবচেয়ে নিশ্চিন্ত হইতাম। মহেন্দ্রের সঙ্গে সম্বন্ধ আমার মতো নাই। বিহারী কহিলেন, কাকি, তোমার যদি মত না থাকে তাহলে কোনো কথাই নাই। এই বলিয়া সে রাজলক্ষ্মীর নিকটে গিয়া কহিল, মা, কাকির বোনদের সঙ্গে আমার বিবাহ স্থির হইয়াছে। আত্মীয় স্ত্রীলোক কেহ কাছে নাই, কাছের লজ্জার মাথা খাইয়া নিজের খবরটা দিতে আসছে। রাজলক্ষ্মী, বলিস কি বিহারী? বড় খুশি হইলাম, মেয়েটি লক্ষ্মী মেয়ে, তার উপযুক্ত। এই মেয়ে কিছুতেই হাতছাড়া করিস না। বিহারী, হাতছাড়া কেন হইবে মা? মহেন্দ্র নিজে পছন্দ করিয়া তোমার সঙ্গে সম্বন্ধ করিয়া দিয়েছে। এ সকল বাধাবিঘ্নে মহেন্দ্র দ্বিগুণ উত্তেজিত হয়ে উঠিলেন। সে মা ও কাকির উপর রাগ করিয়া একটা দিনহীন ছাত্রাবাসে গিয়া আশ্রয় লইল। রাজলক্ষ্মী কাঁদিয়া অন্নপূর্ণার ঘরে উপস্থিত হইলেন, কহিলেন, মেজ বউ, তোমার ছেলে বুঝি উদাস হইয়া ঘর ছাড়িল, তাহাতে রক্ষা করো তাহাকে তুমি। অন্নপূর্ণা কহিলেন, দিদি, একটু ধৈর্য ধরিয়া থাকো, দুদিন বাদেই তাহার রাগ পড়িয়া যাইবে। রাজলক্ষ্মী কহিলেন, তুমি তাহাকে জানো না, চেনো না। সে যাহা চায় তাহা না পাইলে, খুশি করতে না পারলে তোমার বন্ধুর সঙ্গে যেমন করিয়া হোক তার একটা বিবাহের ব্যবস্থা করিয়া দাও। অন্নপূর্ণা, দিদি, সে কি করিয়া হয়? বিহারীর সঙ্গে কথাবার্তা এক প্রকার ফাঁকা হইয়াছে। রাজলক্ষ্মী কহিলেন, সে ভাঙিতে কতক্ষণ? বলিয়া বিহারীকে ডাকিয়া কহিলেন, বাবা, তোমার জন্য ভালো পাত্রী দেখিয়াছি, এই কন্যাটি ছাড়িয়া দিতে হইবে, ও তোমার যোগ্যই নয়। বিহারী কহিল, না মা, সে হয় না, সে সমস্ত ঠিক হইয়া গিয়াছে। তখন রাজলক্ষ্মী অন্নপূর্ণাকে গিয়া কহিল, আমার মাথা খাও মেজ বউ, তোমার পায়ে ধরি, তুমি বিহারীকে বলিলেই সব ঠিক হইবে। অন্নপূর্ণা বিহারীকে বলিলেন, বিহারী, তোমার বলিতে আমার মুখ সরিতেছে না, কিন্তু কি করি বলো? আশা তোমার হাতে পড়িলেই আমি বড় নিশ্চিন্ত হইতাম, কিন্তু সব তো জানিওই তুমি। বিহারী, বুঝিয়াছি কাকি, তুমি যেমন আদেশ করিবে তাহাই হইবে, কিন্তু আমাকে আর কখনো কাহারো সঙ্গে বিবাহের জন্য অনুরোধ করিও না। বলিয়া বিহারী চলিয়া গেল। অন্নপূর্ণার চক্ষু জল ভরিয়া উঠিল। মহেন্দ্রের অকল্যাণ আশঙ্কার মুছিয়া ফেলিল। বারবার মনকে বুঝাইলেন, যাহা হইল তাহা ভালোই হইল। এরূপ রাজলক্ষ্মী, অন্নপূর্ণা ও মহেন্দ্রের মধ্যে নিষ্ঠুর নীরব ঘাতক প্রতিঘাত চালিয়ে বিবাহের দিন সমাগত হইল। বাতি উজ্জ্বল হইয়া জ্বলিল, সানাই মধুর হইয়া বাজিল, মিষ্টান্নে মিষ্টির ভাগ লেশ মাত্র কম পড়িল না। আশা সজ্জিত
ভাবে আপন নতুন সংসারে প্রথম পদার্পণ করিল। তাহার এই কুলাইয়ের মধ্যে কোথাও যে কোনো কণ্টক আছে, তাহা তাহার কম্পিত কণ্ঠে কোমল হৃদয়ে অনুভব করিল। বরং জগতে তাহার একমাত্র মাতৃস্থানীয় অন্নপূর্ণার কাছে আসিতেছে বলিয়া আশ্বাস ও আনন্দে তাহার সর্বপ্রথম ভয় সংশয় দূর হইয়া গেল। বিবাহের পরে রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডাকিয়া কহিলেন, আমি বলি এখন বৌমা কিছুদিন তার জেঠার বাড়ি গিয়ে থাকুক। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কেন মা? মা কহিলেন, এবারে তোমার এক জামিন আছে, পড়াশোনার ব্যাঘাত হইতে পারে। মহেন্দ্র, আমি কি ছেলে মানুষ, নিজের ভালো মন্দ বুঝে চলিতে পারি না? রাজলক্ষ্মী, না হোক না বাবু, আর একটা বৎসর তো ধৈর্য ধরো বাবা। মহেন্দ্র কহিলেন, বউয়ের বাপ মা যদি গৃহ থাকিতেন তাহাদের কাছে পাঠাইতে আপত্তি ছিল না, কিন্তু জেঠার বাড়িতে আমি উহাকে রাখিতে পারিব না। রাজলক্ষ্মী, ওরে বাসরে, উনি কর্তা, শাশুড়ি কেহ নয়। কাল বিয়ে করিয়া আজ এত দরদ। কর্তারা তো তোমাদেরও একদিন বিবাহ করিয়াছিলেন, কিন্তু এমন দরদ এমন বেহায়াপনাটা কখনো ছিল না। মহেন্দ্র খুব জোরের সহিত কহিল, কিছু ভাবিও না মা, এক জামিনের কোনো ক্ষতিই হইবে না। রাজলক্ষ্মী তখন হঠাৎ অপরিমিত উৎকণ্ঠে বধূকে ঘরকন্যা কাজ শিখাইতে প্রবল হইতে লাগলেন। ভাড়ার ঘর, রান্না বড়া, ঠাকুর ঘর আশ্রয় দিনগুলো কাটিল। রাত্রে রাজলক্ষ্মী তাহাকে নিজের বিছানায় শুয়ে তাহার আত্মীয় বিচ্ছেদের ক্ষতিপূরণ করিতে লাগিলেন। অন্নপূর্ণা অনেক বিবেচনা করিয়া বনজির নিকট হইতে দূরেই থাকিতেন। যখন কোনো প্রবল অভিভাবক একটা ইদুদক্ষের সমস্ত রস শ্রবণ করিতে থাকে, তখন হতভম্ব বালকের ক্ষোভে উত্তরোত্তর অসহ্য বাড়িয়া ওঠে। মহেন্দ্র সেই দশা হইল। তাহার চোখের সামনেই নবযৌবন নববধূর সমস্ত মিষ্টান্ন যেন কেবল পিষ্ট হইয়া থাকিবে। ইহা কি সহ্য হয়? মহেন্দ্র অন্নপূর্ণাকে গিয়া কহিল, কাকিমা, বউকে যেরূপ খাটাইয়া মারিতেছে, আমি তো তাহা দেখিতে পারি না। অন্নপূর্ণা জানিতেন রাজলক্ষ্মী বাড়াবাড়ি করিতেছে, কিন্তু বলিলেন, কেন মহিন, বউকে ঘরের কাজ শেখাইতে যাচ্ছ? ভালো হইছে। এখনকার মেয়েদের মতো নভেল পড়িয়া কার্পেট বুনিয়া বাবু হইয়া থাকা কি ভালো বলো? মহেন্দ্র উত্তেজিত হইয়া বলিল, এখনকার মেয়ের মতোই হইবে, তো ভালোই হোক আর মন্দই হোক। আমার স্ত্রী যদি আমার মতো নভেল পড়িয়া রস গ্রহণ করিতে পারে, তো তাহাতেই পরিতাপ, তাহাতেই আমার সুখ। পরিহাসের বিষয় কিছুই দেখছি না আমি। অন্নপূর্ণা ঘরে পুত্রের কণ্ঠস্বর শুনিয়া পাইয়া রাজলক্ষ্মী সব কর্ম ফেলিয়া চলিয়া আসিলেন। তীব্র কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, কি তোমার কিসের পরামর্শ চলিতেছে তোমাদের মাঝে এখানে? মহেন্দ্র উত্তেজিত হয়ে বলিলেন, পরামর্শ কিছু না মা, বউকে ঘরের কাজে আমি দাসীর মতো খাটিতে দিতে পারিব না। মা তাহার উদ্দীপ্ত জ্বালা দমন করিয়া অত্যন্ত তীক্ষ্ণ ধীর ভাবে কহিলেন, তাহাকে লইয়া কি করিতে হইবে? মহেন্দ্র কহিলেন, তাহাকে আমি লেখাপড়া শিখাইব। রাজলক্ষ্মী কিছু না কহিয়া দ্রুত পদে চলিয়া গেলেন এবং মুহূর্ত পরে বধূর হাত ধরিয়া টানাটানি লইয়া মহেন্দ্রের সম্মুখে স্থাপিত করিয়া কহিলেন, এই লাও, তোমার বধূকে তুমি লেখাপড়া শেখাও। এই বলিয়া অন্নপূর্ণার দিকে ফিরিয়া গলবস্ত্র জোড়াকণ্ঠে কহিলেন, মাপ করো মেজগিন্নি, মাপ করো। তোমার বঞ্জির মর্যাদা আমি বুঝতে পারি নাই। উহার কোমল হাতে আমি হলুদের দাগ লাগাইছি, এখন তুমি উহাকে ধুইয়া মুছিয়া বিবি সাজাইয়া মহিনের হাতে দাও। উনি পায়ের উপর পা দিয়া লেখাপড়া শিখুক, দাসীবৃত্তি আমি করিব। এই বলিয়া রাজলক্ষ্মী নিজের ঘরের মধ্যে ঢুকিয়া সশব্দে অর্গল বন্ধ করিলেন। অন্নপূর্ণা ক্ষোভের মাটির উপর বসিয়া পড়িলেন। আশায় আকর্ষিত গৃহ বিপ্লবের কোন তাৎপর্য কি বুঝিয়া লজ্জার মুখে বিবর্ণ হইয়া গেল। মহেন্দ্র অত্যন্ত রাগিয়া মনে মনে কহিলেন, আর নয়, নিজের স্ত্রীভাগ নিজের হাতে লইতেই হইবে, নইলে অন্যায় হইবে। অভিমানিনী রাজলক্ষ্মী মনে মনে কহিলেন, মহেন্দ্র যদি এখন তার বউকে লইয়া আমার দ্বারে হত্যা দিতে পরে, তবু আমি তাকাইব না। দেখি সে তার মাকে বাদ দিয়ে স্ত্রীকে লইয়া কেমন করিয়া কাটায়। দিন যায়, দ্বারের কাছে কোন অনুতপ্তের গন্ধ মাত্র নাই। রাজলক্ষ্মী স্থির করিলেন, ক্ষমা চাহিলে আসিলে
ক্ষমা চাইতে আসিলে ক্ষমা করিবেন, না হলে মহেন্দ্রকে অত্যন্ত ব্যথা দেওয়া হইবে। ক্ষমার আবেদন আসিয়া পৌঁছিল না, তখন রাজলক্ষ্মী স্থির করিলেন তিনি নিজে গিয়ে ক্ষমা করিয়া আসিবেন। ছেলে অভিমান করিয়া আছে বলিয়া কি মাও অভিমান করিয়া থাকিবে? তেতলার ছাদের এক কোণে একটি ক্ষুদ্র গৃহে মহেন্দ্র শয়ন। এই কদিন মা তাহার কাপড় গোছানো, বিছানা তৈরি, ঘর দুয়ার পরিষ্কার সম্পূর্ণ অবহেলা করিয়াছিল। কয়দিন মাতৃস্নেহের কর্তব্যগুলো পালন করি নাই, তাহার হৃদয় একদম ভেঙে চুরচার হয়ে গেছে। সেদিন দ্বিপ্রহরে ভাবিলেন, মহেন্দ্র এতক্ষণে কলেজে গিয়াছে, এ অবকাশে তাহার ঘর ঠিক করিয়া দিই। কলেজ হইতে ফিরিয়া আসিলে সে অবিলম্বে বুঝিতে পারিবে তাহার ঘরে মাতৃ হস্ত পড়িয়াছে। রাজলক্ষ্মী সিঁড়ি বাইয়া উপরে উঠিলেন। মহেন্দ্রের শয়নগৃহের একটা দ্বার খোলা ছিল। তার সম্মুখে আসিতেই যেন হঠাৎ কাটা বিঁধিল। চমকিয়া দাঁড়াইলেন, দেখিলেন নিচের বিছানায় মহেন্দ্র নিদ্রিত এবং দ্বারের দিকে পশ্চাৎ করিয়া বধূ ধীরে ধীরে তাহার পায়ে হাত বুলাইয়া দিতেছে। মধ্যাহ্নের প্রথম পূর্ব আলোতে উন্মুক্ত দ্বারে দাম্পত্য লীলার এই অভিনয় দেখিয়া রাজলক্ষ্মী লজ্জায় ধিক করে সংগৃহীত হইয়া নিঃশব্দে নিচে নেমে আসতে বাধ্য হইল। কিছুকাল অনাবৃষ্টির যে শস্যদল ক্ষতিগ্রস্ত হয়েছে, বৃষ্টি পাইবা মাত্র সে আর বিলম্বিত করিল না। হঠাৎ বাড়িয়া উঠিল দীর্ঘকালের দুর্দশা, ক্ষুধা, দুর্দশা, দারিদ্র দূর করার জন্য শস্যক্ষেত্রের মধ্যে অসংশয় আপনার অধিকার উন্নত ও উজ্জ্বল করিয়া তোলে। আশার সেইরূপ হইল, যেখানে তাহার রক্তের সম্বন্ধ ছিল সেখানে সে কখনোই আত্মীয়তা দাবি করিতে পারে নাই। রাজলক্ষ্মী সেদিন মধ্যাহ্ন সেই সিংহাসনের এক নূতন আগত পরের মেয়েকে নিয়ে এমন চিত্তাকর্ষক স্পর্শের সহিত বসিয়া থাকিতে দেখিয়া দুঃসহ বিনয়ে নিজে নামিতে আসিলেন। অন্নপূর্ণা কাতর হইয়া কহিলেন, দিদি, তোমার বউকে তুমি শিক্ষা দেবে, শাসন করিবে, আমাকে কেন বলিতেছ? রাজলক্ষ্মী ধনুষ্টঙ্কারের মতো বাজিয়া উঠিলেন, আমার বউ? তুমি মন্ত্রী থাকিতে সে আমাকে গ্রহণ করিবে? তখন অন্নপূর্ণা সশব্দে পদক্ষেপ নিয়ে দম্পতিকে সংশোধিত হয়ে মহেন্দ্র শয়নগৃহে উপস্থিত হইলেন। আশাকে কহিলেন, তুই এমনই করিয়া আমার মাথা হেট করবি, আমি পরক্ষণও সেটা ভাবিতে পারি নাই। লজ্জা নাই, শরম নাই, সময় নাই, অসময় নাই, বৃদ্ধা শাশুড়ির উপর সমস্ত ঘর কন্যা চাপাইছি, তুমি এখানে আরাম করিতেছ? আমার পোড়া কপাল, আমি তোমাকে ওই ঘরে আনিয়াছিলাম। বলিতে বলিতে তাহার চোখ দিয়া জল ঝরিয়া পড়িল। আশাও নতমুখে খুঁটিতে খুঁটিতে নিঃশব্দে দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মহেন্দ্র কহিল, কাকি, তুমি বউকে কেন অন্যায় ভর্ৎসনা করিতেছ? আমি তো উহাকে ধরিয়া রাখিয়াছি। অন্নপূর্ণা কহিলেন, সে কি ভালো কাজ করিয়াছ? ও বালিকা, অনাথা, মার কাছ হইতে কোনোদিন কোনো শিক্ষা পায় নাই, ও ভালো মন্দর কি জানে? তুমি উহাকে কি শিক্ষা দিতেছ? মহেন্দ্র কহিল, ওই দেখো, উহার জন্য স্লেট খাতা বই কিনিয়া আনিয়াছি, আমি বউকে পড়ালেখা শিখাবো, সে লোকে নিন্দাই করুক আর তোমরা রাগই করো। অন্নপূর্ণা কহিলেন, তাই কি সমস্ত দিনই শেখাইতে হইবে? সন্ধ্যার পর 1 ঘন্টা, আধা ঘন্টা পড়লেই তো ঢের হয়। মহেন্দ্র, এত সহজ নয় কাকি, পড়াশোনার একটু সময়ের দরকার হয়। অন্নপূর্ণা বিরক্ত হইয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। আশাও ধীরে ধীরে তাহার অনুসরণের উপকর্ম করল। মহেন্দ্র দ্বার রোধ করিয়া দাঁড়ালেন। আশার করুণ সজল নেত্রের কাতর অনুভব করিয়া কহিলেন, রেশো, ঘুমায় সময় নষ্ট করিয়াছ, সেটা পুষাইয়া লইতে হইবে না। এমন গম্ভীর প্রকৃতির শ্রদ্ধেয় মৃত্যু থাকিলেও পারের তিনি মনে করিবেন মহেন্দ্র নিদ্রাবেশে পরিবার সময় নষ্ট করিয়াছে। আশা তাহার স্বামীকে বিশ্বাস করিয়াছিলেন। সে বস্তুত মনে করিয়াছিলেন লেখাপড়া শিখা তাহার পক্ষে নানা কারণে সহজ নহে বটে, কিন্তু স্বামীর আদেশবশত নিতান্তই কর্তব্য এটা তার। এজন্য সে প্রাণপণে চেষ্টা চালিয়ে যেতে থাকল। শয়নগৃহের মেঝের উপর ঢালা বিছনায় একপাশে অত্যন্ত গম্ভীর হয়ে বসিত, পুঁথিপত্রের দিকে একবার ঝুঁকিয়া পড়িত, মাথা দুলাইবা মুখস্থ করিতে আরম্ভ করিত। শয়নগৃহের অপর প্রান্তে ছোট টেবিলের উপর ডাক্তারি বই খুলিয়া মাস্টারমশাই চৌকিতে বসিয়া আছেন। মাঝে মাঝে কটাক্ষপাতে ছাত্রী মনোযোগ লক্ষ্য করিয়া দেখিয়েছে। দেখতে দেখতে হঠাৎ ডাক্তারি বই বন্ধ করিয়া মহেন্দ্র আশার ডাক নাম ধরিয়া কহিল, চনি। চকিত আশা মুখ চুলি চাহিল,
মহেন্দ্র কহিল, বইটা আনো দেখি। দেখি কোনখানটা পড়তেছ। পরীক্ষকের ডাক শুনিয়া অপরাধীর মতো আশা ভয়ে ভয়ে বইখানি লইয়া মহেন্দ্র চৌকির পাশে আসিয়া উপস্থিত হয়। মহেন্দ্র এক হাতে কটিবেশ বেষ্টন পূর্বক তাহাকে দৃঢ়ভাবে বন্দী করিয়া অপর হাতে বই ধরিয়া কহে, আজ কয়টা পড়িলে দেখি। আশা যতগুলো লাইনে চোখ বুলিয়াছে দেখাইয়া দেয়। মহেন্দ্র ক্ষুণ্ণ স্বরে বলিল, উহ, এতটা পড়িতে পারিয়াছ? আমি কতটা পড়িয়াছি দেখিবে? বলিয়া তাহার ডাক্তারি বইয়ের কোন একটা অধ্যায়ের শিরোনামটুকু মাত্র দেখাইয়া দেয়। আশা বিস্ময়ে চোখ দুটো ডগর করিয়া বলে, তবে এতক্ষণ কি করতেছিলে? মহেন্দ্র তাহার চিবুক ধরিয়া বলে, আমি একজনের কথা ভাবতেছিলাম, কিন্তু যাহার কথা ভাবতেছিলাম সে নিষ্ঠুর। তখন চারুপাঠে উইপোকার অত্যন্ত মনোহর বিবরণ দিয়া ভুলিয়াছিল। আশা এই অমূলক অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে পারে, কিন্তু হাই, কেবলমাত্র লজ্জার খাতিরে প্রেমের প্রতিযোগিতার অন্যায় পরাভব নীরবে মানিয়া লইতা। হ্যাঁ, হইতে স্পষ্ট প্রমাণ হইবে মহেন্দ্রের এই পাঠশালাটি সরকারি বা বেসরকারি কোনো বিদ্যালয়ের কোনো নিয়ম মানিয়া চলে না। এখানে একদিন মহেন্দ্র উপস্থিত হয় নাই, সে সুযোগে আশা পাঠে মন দেবার চেষ্টা করিতেছে। এমন সময় কোথা হইতে মহেন্দ্র আসিয়া তার চোখ টিপিয়া ধরিল, পরে তাহার বই কাড়িয়া লইল, কহিল, নিষ্ঠুর, আমি না থাকলে তুমি আমার কথা ভাবো না, পড়া লইয়া থাকো। আশা কহিল, তুমি আমাকে মূর্খ করিয়া রাখিবে? মহেন্দ্র কহিল, তোমার কল্যাণে আমারই বা বিদ্যা এমনই কি অগ্রসর হইতেছে? কথাটা আশাকে হঠাৎ বাজিল। তাৎক্ষণিক চলিয়া যাইবার উপকর্ম করিয়া কহিল, আমি তোমার পড়ায় কি বাধা দিয়াছি? মহেন্দ্র তাহার হাত ধরিয়া কহিল, তুমি তাহার কি বুঝিবে? আমাকে ছাড়িয়া তুমি যত সহজে পড়া করিতে পারো, তোমাকে ছাড়িয়া আমি তত সহজে পড়া করিতে পারি না। গুরুতর দোষারোপ। ইহার পরে স্বভাবতই শরতের এক পশলার মতো এক দফা কান্নার সৃষ্টি হয়। অনতি কালের মধ্যে কেবল এটি সজল উজ্জ্বল রাখিয়া সুহাগের সূর্যালোকের কথা বিলীন হইয়া যায়। এই বয়সে এত কঠিন সান্নিধ্য শয়নালয় হইতে একেবারে মাসিমার ঘর আত্মনির্বাসন, এই কঠিন প্রস্তরণ করিতে তাহার চোখের প্রান্তে জল গড়িয়া আসে, আর অবাধ্য ক্ষুদ্র অধর কাঁপিয়া উঠিল এবং কণ্ঠস্বর স্তব্ধ হইয়া যায়। মহেন্দ্র বলিল, চুনিও কথা শুনিও না, বিহারী আমাদের সুখে হিংসা করিতেছে। বিহারী বলিল, সুখ যখন তোমার হাতেই আছে তখন এমন করিয়া ভোগ করো যাহাতে পরের হিংসা না হয়। মহেন্দ্র উত্তর করিত, পরের হিংসা পাইতে যে সুখ আছে চুনি, আর একটু হইলে আমি গর্দভের মতো তোমাকে বিহারীর হাতে সমপন্ন করিতেছিলাম। বিহারী রক্তবর্ণ হইয়া উঠিয়া বলিল, চুপ। এই সকল ব্যাপারে আশা মনে মনে বিহারীর উপর ভারী বিরক্ত হইত। এ সময় তাহার সহিত বিহারীর বিবাহ প্রস্তাব হইয়াছিল বলিয়াই বিহারীর প্রতি তাহার একান্তই বিমুখ ভাব ছিল। বিহারী তখন বুঝিত মহেন্দ্র তাহা লইয়া আমোদ করিতেছে। রাজলক্ষ্মী বিহারীকে ডাকিয়া দুঃখ করিতেন। বিহারী কহিত, মা, পোকা যখন গুটি বাঁধে তখন তত বেশি ভয় নয়, কিন্তু যখন কাটিয়া উঠিয়া যায় তখন ফেরানো শক্ত। কে মনে করিয়াছিল যে ও তোমার বন্ধন এমন করিয়া কাটিবে? মহেন্দ্রর ফেল করার সংবাদে রাজলক্ষ্মী গ্রীষ্মকালের আকস্মিক অগ্নিকাণ্ডের মতো দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল, কিন্তু তাহার গর্জন ও দহনটা সম্পূর্ণ ভোগ করিলেন অন্নপূর্ণা। তাহার আহানিদ্রা দূর হইল।